দর্শক, পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আল আমিন। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আমাদের একটি রিপোর্ট দেখলাম যে পুঁজিবাজারে যে কারসাজির একটি অংশ তো বিভিন্ন সময় থেকে আমরা শুনে আসছি, এর মধ্যে নতুন করে আরেকটি ঘটনা সামনে আসলো। এই ঘটনাগুলোতে একের পর এক ঘটছে। এর আগে কিছুদিন আগে আমরা এই ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। এটি কি পুঁজিবাজারকে আরও বেশি আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে ঘটনাটা দেখলাম সালতা ক্যাপিটালের, যেটা বলছেন আমি হয়তো এটার কথাই আপনি হয়তো মিন করছেন। এটা ছাড়াও কিন্তু আপনি যদি অনেক আগে দেখেন তামহা, বানকো, ক্রেস্ট, তাদের কিন্তু দীর্ঘদিন ধরেই, যখন আগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল সেই সময়টাও ছিল, ইন্ট্রিম গভর্নমেন্ট টাইমেও যখন নতুন কমিশন আসলো তখন মশহুর সিকিউরিটিজ থেকেও প্রায় 140 কোটি টাকার একটা স্ক্যাম ছিল, আর এটা 100 কোটি টাকার। এখন সার্বিক যে স্ক্যামগুলোর যদি প্যাটার্ন আপনি স্টাডি করে দেখেন, প্রত্যেকটাই সেম। কি সেটা? ব্যাক অফিস সফটওয়্যারটা লাগে আপনার অ্যাডজাস্টমেন্ট করার জন্য, বাট তারা ব্যাক অফিস সফটওয়্যারটাকে ম্যানিপুলেট করে, ধরেন কাস্টমার যিনি, উনি পোর্টফোলিওটা যেটা পাচ্ছেন আর রিয়েল যে পোর্টফোলিওটা সিডিএলের সাথে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, দুটা সেম না। এই কারণে হয় কি, কাস্টমার কখনো জানেই না তার অ্যাকাউন্টে শেয়ার নাই। পরবর্তীতে কিন্তু আমরা যখন রিফর্ম করি তখন কিন্তু বলেছে যে প্রতি মাস শেষে যাতে যে অ্যাকাউন্ট হোল্ডার, তার কাছে যাতে একটা মেসেজ বা নোটিফিকেশন যায়, যাতে করে সে বুঝতে পারে সিডিবিএলের কত শেয়ার আছে আর কোম্পানি যেটা পাঠালো মানে ব্রোকারেজ হাউস, তার মধ্যে কতটা শেয়ার আছে। দুটার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তখনই বুঝতে পারবে তার শেয়ারটা বিক্রি হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো এই যে জায়গাটায় যেটা প্রবলেমের পর প্রবলেম, যেটা হচ্ছে এখনও কিন্তু কোনোটা সলিউশন হয় নাই বা তাদের তেমন কোনো কিন্তু বিচার হয় নাই। এখন যেটা হয়েছে, হয়তো একটা ব্রোকার হাউসকে ধরলে তাদের বিদেশ যাওয়ার পরিচালকদের নিষেধাজ্ঞা জানানো হয়, অথবা তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, অথবা বিও আইডিগুলোকে লক করে দেওয়া হয়, কিন্তু এতে কিন্তু বিনিয়োগকারীর কিন্তু কোনো উপকার হয় না। কেন হয় না? কারণ ধরেন তামহা সিকিউরিটিদের কথাই যদি বলি, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকের ওখানে অ্যাকাউন্ট ছিল, তার মানে ডক্টর, তাদেরও অ্যাকাউন্ট ছিল। দেখা গেলো যে তারা কিন্তু আসলে এখনও কোনোটার ক্লেম পায়নি, কিন্তু মালিক পক্ষ তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে একজন আরেকজনের কাছে মামলা করে, ওরা হয়তো দুদকের মামলায় গ্রেপ্তার আছে, বিভিন্ন জায়গায় আছে, বা টাকা যে বিনিয়োগকারী আটকে গেল, তাহলে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড নামে কিন্তু বিশেষ একটা ফান্ড আছে। বিনিয়োগকারীদের তো আসলে পুঁজি ফেরত আসছে না, ফেরত আসছে না, বাট ইনভেস্টমেন্ট প্রোটেকশন যে ফান্ডটা আছে সেই ফান্ড থেকে কিন্তু প্রোরাটা বেসিসে কিছু কিছু টাকা সেটেল করা হয়েছে। তাহলে একদিকে ধরেন বাজারের প্রতি মানুষের আস্থা কম, অন্যদিকে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তো নিঃসন্দেহে আমরা মনে করবো যে পুঁজিবাজার মানুষ বিমুখ হয়ে যাবে। তাহলে এটার জন্য কি দরকার? দরকার হচ্ছে ইমিডিয়েটলি একটা রোড ম্যাপ বা প্ল্যান দিয়ে যত দ্রুত সম্ভব তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োজনে কোনো একটা নিষেধাজ্ঞার মধ্যে এনে রেখেও, কারণ যেহেতু আপনার আইনে আছে যে কোম্পানির দায়টুকু তার শেয়ার মূল্য দ্বারা লিমিটেড, তার পার্সোনাল প্রপার্টির মধ্যে আসে না। তো এগুলোকে একটা ব্যবস্থার মধ্যে এনে বা তাকে যদি কোনোভাবে প্রেশারাইজ করা যায়, সেই জায়গাগুলোতে যদি আনা যায়, তাহলে হয়তো এটার একটা মানে খুব দ্রুত একটা বিচারের মধ্যে হবে। যদি এটা 25 থেকে শুরু হয়ে খুব অল্প সময়ের মধ্যে রিপোর্টে এসছে, মানে 25 সালের মানে আপনার যে সময়টা রিপোর্টটা জুনে ডিটেক্ট হয়েছে, তারপর থেকে যে রিপোর্টটা এসছে খুবই অল্প সময়ের মধ্যে রিপোর্টটা দিয়েছে। রিপোর্টে তারা মানে কি পরিমাণ কনসোলিডেটেড অ্যাকাউন্টে কি পরিমাণ ঘাটতি ছিল সেগুলো বের হয়ে আসছে, এবং এখানে কতগুলো বিও এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কী পরিমাণ টাকা, সব কিছু ডিটারমাইন করা হয়েছে। এখন হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এটাকে কিভাবে দ্রুত মানুষ যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিনিয়োগকারীকে কিভাবে প্রোটেকশনটা দেওয়া যায়। যখন এই ধরনের একটা ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে হবে, তখন কিন্তু মানুষ মনে করবে যে না, আমাদের একটা প্রোটেকশন ব্যবস্থা আছে। বাট এমনি আর্থিক খাতে সার্বিকভাবে যে বিশৃঙ্খলা, তার মধ্যে এটা নতুন করে আরও মানুষকে আরও হতাশ করবে এবং বিনিয়োগ বিমুখ করবে। পুঁজিবাজারের সংস্কার তো বেশ কিছু পদক্ষেপের কথা আমরা বিগত সময় থেকে শুনছি, এর মধ্যে নতুন কিছু সিদ্ধান্ত এসেছে। এই সিদ্ধান্তগুলো আসলে কতটুকু পুঁজিবাজার যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের আসলে স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে? দেখুন, আসলে আমরা নতুন চেয়ারম্যানের কাছে কিন্তু অনেক বেশি আশাবাদী ছিলাম। কেন? কারণ যেহেতু ওনার একটা মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার। এখন উনি আসার পর উনি নিজে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কোয়ার্টারলি রিপোর্ট কিন্তু উনি নিজেই ওখানে দিয়ে এসছেন। উনি এসে একটা ঘোষণা দিলেন যে এই অ্যাকাউন্টস বা রিপোর্ট তৈরি করতে ঝামেলা হয় কোম্পানিগুলো, এই জন্য আমরা হাফ ইয়ারলিতে চলে গেলাম। মানে এই যে হাফ ইয়ারলিতে চলে গেল, এতে কারসাজি চক্রকে আরেকটু উৎসাহ দিয়ে দেওয়া হলো। কারণ আপনি জানেন যে রিপোর্ট প্রকাশে আরও কিছুটা সময় তাদের হাতে দেওয়া হলো। নর্মালি যেটা হয়, আপনার প্রত্যেক কোয়ার্টার এন্ডে যখন আসতো, তাতে আমরা যেমন ফার্স্ট কোয়ার্টার, ধরুন একটা ইয়ার এন্ড যদি আমার শেষ হয় জুন, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, অক্টোবর, নভেম্বরের 15-র মধ্যে 1.5 মাস সময় থাকে আর কি, নভেম্বর 15-র মধ্যে ফার্স্ট কোয়ার্টারটা আসতো। কী কী তথ্য থাকতো? তার নেট অ্যাসেট ভ্যালু কত, তার ইপিএস কত, তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কত, খুবই সিগনিফিকেন্ট ইনফরমেশন, এবং এটা কনডেন্স ফর্মেই থাকতো অ্যাজ পার IAS 34। মানে একটা কনডেন্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে টোটালটা তো অ্যানুয়াল অডিটেড হয়ে আসবে, তার আগে হচ্ছে এটা একটা কম্প্রেসড অবস্থায় একটা রিপোর্ট মানুষকে দেওয়া, যাতে করে মানুষ বুঝতে পারে, যিনি বিনিয়োগকারী উনি বুঝতে পারেন। তাহলে সেইখান থেকে আমি মানে শিফট করে নিয়ে গেলাম 6 মাস। তাহলে 6 মাসেরটা আবারও যদি 1-1.5 মাস টাইম দেওয়া হয়, তাহলে একটা বছরই তো শেষ হয়ে গেলে, কেউ কিছু জানতেই পারলো না কি হচ্ছে। সো এইটাতে উনি কিন্তু শুরুতে বলেছিলেন যে আমাদের পুঁজিবাজার যথেষ্ট রেগুলেশন কমাবো, কিন্তু আমি তখনই বলেছিলাম রেগুলেশন কমুক, সমস্যা নাই, কিন্তু এটা যদি গভর্নেন্সকে হিট করে, গভর্নেন্সকে ফেল করা, মানে এখন এটা হচ্ছে কি, বাংলাদেশে যারা ইনসাইড ট্রেডিং করে, ধরেন যারা
পুঁজিবাজারে আছে তাদের মধ্যে যে গ্রুপটা আগে থেকে তথ্য বেশি জানে আর যারা হচ্ছে তথ্যটা রিলিজ হওয়ার পরে জানে, দুইটা গ্রুপের মধ্যে কিন্তু একটা বিশাল বিস্তর ফারাক আছে। এটা দিয়েই কিন্তু যারা কারসাজি চক্রের কথা বলেন এবং যারা গ্যাম্বলার বলেন তারা কিন্তু ব্যবসাটা করে। মানে মানুষ যখন জানে তখন তারা বাই করে, আর তারা যেহেতু আগে থেকেই জানতো এই জন্য এটাকে ইনসাইড ট্রেডিং বলে, আগে থেকেই জানতো সে তখন রিলিজ দিয়ে দেয়। তাহলে এখন এটাকে আরেকটু উৎসাহ দেওয়া হলো। তাহলে আমরা যাদের কাছ থেকে যে পরিবর্তন আশা করছি, আমরা টাস্কফোর্সের সময় রিপোর্ট করার সময় কিন্তু বলেছি গভর্নেন্সকে আরও কিভাবে স্ট্রেনথেনিং করা যায়, ডিসক্লোজারকে আরও বেশি বাড়ানো যায়, যেমন বিশেষ করে পিএসআই যেগুলো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, মূল্য সংবেদনশীল তথ্য, এই তথ্যগুলো যদি যত দেরিতে হয় সেইগুলোকে তারা যদি দ্রুত দেওয়ার ব্যবস্থা করতো। অথবা কিছু কিছু কোম্পানি ধরেন জেড ক্যাটাগরিতে গিয়েছে শুধুমাত্র বোর্ডের গাফিলতির জন্য। বোর্ডের গাফিলতি মানে কি, ধরেন আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছেন, বোর্ডে অ্যাপ্রুভ করেছেন, আপনার দায়িত্ব হচ্ছে ডিসবার্স করে শেয়ার হোল্ডারকে দিয়ে দেওয়া। আপনি শেয়ার হোল্ডারকে দেন নাই, এখানে পেনাল্টি খাচ্ছে কি শেয়ার হোল্ডারই, একদিকে ডিভিডেন্ড পাচ্ছে না, অন্যদিকে শেয়ারটা জেড ক্যাটাগরিতে নামিয়ে দিলেন। তাহলে দুইটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কি সাধারণ বিনিয়োগকারী। তাহলে আপনি যদি এসে বলতেন যে যারা ডিভিডেন্ড ডিসবার্স করার জন্য করে না এখনো, যারা এখন এইভাবে রেখেছে তাকে প্রয়োজনীয় পেনাল্টি দেবেন। ডিরেক্টরকে পেনাল্টি দিলে কি হবে, তারা দ্রুত সময়ের মধ্যে ডিভিডেন্ড ডিসবার্স করার ব্যবস্থা করবে, ক্যাটাগরি যেটা রিস্টোর হবে বিনিয়োগকারী এখানে উপকৃত হবে। তাহলে যে জায়গাগুলোতে আসলে হাত দেওয়ার কথা, যেইগুলোতে হাত দিলে বিনিয়োগকারী উপকৃত হবে, সেই কোনো জায়গায় হাত না দিয়ে গ্যামলারদের জন্য একটা নতুন সুবিধা তৈরি করে দেওয়ার জন্য প্রথম যে স্টেপটা এসছে, দ্যাটস আমি মনে করি এটাকে কোনো মানে ভালোভাবে চিন্তা করে বাজারের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, গভর্নেন্স এগুলো কোনোটাই কিন্তু আসলে যেটা বলছে, যেটা বলা হচ্ছে তাতে কিন্তু আসলে এটাতে আরও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি মনে করি যে নিয়ন্ত্রণ সংস্থায় যারা থাকছে এখানে তাদের যে এক্সপিরিয়েন্স আছে তার কাছে মানুষের প্রত্যাশাও বেশি, কিন্তু তারা যখন এই ধরনের সিদ্ধান্ত নেয় তখন কিন্তু মানুষের মধ্যে হতাশায় আসবে। আরও যেহেতু একটা নির্বাচিত সরকারের মানে আপনি যদি বলেন যে এত বড় ম্যান্ডেট নিয়ে আসা সরকার, তাদের এবং আমাদের অর্থমন্ত্রী নিজেও কিন্তু পুঁজিবাজারে খুব ভালোভাবে বোঝেন। তাই এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে মানে যখন দিলেন বিসেক চেয়ারম্যান, এটা কীভাবে দিলেন? কারণ এই সিদ্ধান্তটা আসলে কোনোভাবেই যারা মানে যেমন আমাদের দেশে কিন্তু আর্নিংস কল নাই। আর্নিংস কলটা হচ্ছে যে কোনো একটা এন্টিটি যদি ভালো প্রফিট করে ইনভেস্টরদেরকে ডেকে এনে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে দেখায় যে আমার এই হচ্ছে রেভিনিউ হয়েছে, এই আমার গ্রোথ আছে প্রসপেক্ট আছে, যাতে করে পটেনশিয়াল ইনভেস্টর ইনভেস্ট করতে পারে। যে বাংলাদেশে আর্নিংস কল নাই, যে বাংলাদেশে অ্যানালিস্ট ফোরকাস্ট নাই, যেখানে কিছুই জানে না বিনিয়োগকারী অন্ধকারে থাকে, তখন আপনি আরো টাইমকে দিলেন বাড়িয়ে এই অন্ধকারের মাত্রাটা আর একটু প্রলং করলেন, তথ্যটা আরো অনেক দিন ধরে এটা আসলে গোপন থাকছে। এটা তো আপনি বলছেন কোম্পানির উপকার হবে, আমি তো এখানে কোনো কোম্পানির উপকার দেখি না। এতদিন কোম্পানি রিপোর্ট দিয়ে ইউজ টু, সে তো বলেন আমার সমস্যা হচ্ছে। কিছু কিছু কোম্পানি দিতে পারে যারা নন কমপ্লাইট, তারা পারে না, আগেও পারতো না, কিন্তু অন্য যারা দিচ্ছিল তার তো দীর্ঘদিন তো দিয়ে আসতেছে লিস্টিং রুলস অনুযায়ী, তার তো কোনো সমস্যা ছিল না। তাহলে আমি মনে করি যে মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স এসে যদি লোকালের চেয়েও খারাপ অবস্থা করে আমি যদি বলি যে বিনিয়োগকারীদের জন্য সহজ করে দিয়েছি, কোম্পানির জন্য লাভ করে দিয়েছি, বা কোম্পানির জন্য, এটা তো কোম্পানির কোনো সমস্যা ছিল না দিতে। সো আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হবে সবার আগে চিন্তা করতে হবে গভর্নেন্সের উপর এটার ইম্প্যাক্টটা কী। কারণ গুড গভর্নেন্সের কারণেই তো যাবতীয় মানে সমস্যাগুলো হয়েছে। তাহলে গুড গভর্নেন্স মেক শিওর না করে গভর্নেন্সকে আরও খারাপ করে আমি যদি বলি যে বাজারের জন্য ভালো করছি, তাহলে তো একটা গোষ্ঠী উপকৃত হবে, কিন্তু সাধারণ বিনিয়োগকারী আগেও ক্ষতিগ্রস্ত ছিল, এখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশের সার্বিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হলো আমরা তো দেখেছি যে নতুন করে পুঁজিবাজারে আইপিও আসছে না, গত 2 বছর ধরে মোটামুটি বন্ধ রয়েছে। 2024 সালে সর্বশেষ মে মাসে যেটা এসেছিল এরপর থেকেই টোটালি বন্ধ রয়েছে। মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো দেশে রয়েছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি খুব ভালো করছে, বর্তমানে হাতে গোনা কয়েকটি পুঁজিবাজার রয়েছে, সম্ভবত 10 থেকে 12টি এরকম। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কেন আমরা পুঁজিবাজারে নিয়ে আসতে পারছি না? একই সঙ্গে আরেকটি বিষয়, সেটা হলো সরকারি অনেক প্রতিষ্ঠান তো বেশ ভালো করছে, সরকারি কোম্পানি, তাদেরকে কি পুঁজিবাজারে নিয়ে আসা সম্ভব কিনা? দেখুন, এই প্রতিটা বিষয় নিয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন 6টা নির্দেশনার মধ্যে 2টা নির্দেশনা ছিল যে সরকারের হাতে থাকা মাল্টিন্যাশনাল কোম্পানির যে শেয়ারগুলো সেগুলোকে ছাড়িয়ে দিয়ে বাজারে ছেড়ে দিয়ে এখানে বাজারে গভীরতা বাড়ানো, আবার সরকারের যে লাভজনক প্রতিষ্ঠানগুলো আছে যেই খাতে সেগুলোকে নিয়ে আসা। সরকারের অনেক কিন্তু লাভজনক প্রতিষ্ঠান আছে, কিন্তু আনফর্চুনেট পার্ট ইজ দ্যাট তখনকার আলোচনায় যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ছিল, পলিটিক্যাল ম্যান্ডেট নাই, প্রত্যেকের প্রত্যাশা ছিল এটা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই আসবে। তখন যেহেতু আবার আইপিও রিফর্ম করতে হচ্ছে, আইপিও রুলসগুলো ভ্যালুয়েশন ফেয়ার হয় কিনা, অডিটেড স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, যেভাবে রিপোর্টটা তৈরি করেছে সব ঠিক আছে কিনা, অনেক কিছুর কিন্তু একটা রিফর্মের মধ্যে দিয়ে গিয়েছিল বলে যাতে করে আজে বাজে কোম্পানি না আসে। আপনি কিন্তু খেয়াল করে দেখেন ডোমিনাস স্টিল নামে একটা কোম্পানি, এটা অলরেডি পেপার বিক্রি করেছে, প্লেসমেন্ট দিয়েছে, সেই কোম্পানি আবার হিউজ দামে বিক্রি করে এখন আবার আরেকটা এন্টিটি কিনে নিয়েছে। তার মানে এটা কিন্তু জাস্ট শুধুমাত্র কাগজ বিতরণের একটা কর্মসূচি ছিল, কারণ সত্যিকার অর্থে ফ্যাক্টরিতে যায় দেখা গেছে কিছুই নাই, মানে যেই দাম উঠেছে যেটা আছে কিছুই নাই। তাহলে এই ধরনের পেপার বেসড কোম্পানি আসার চেয়ে ভালো কোম্পানি আসার জন্য কিন্তু রিফর্ম ফেজে কোথায় কোথায় চেঞ্জ আছে সেগুলোকে করা হয়েছে। তো সেই জায়গাটা একটা সময় দেওয়ার পরে তারা যেহেতু নতুন সরকার এসছে ক্ষমতায়, তাৎক্ষণিকভাবে তার কাজ করা উচিত ছিল কি যে আমি এটাকে তালিকাভুক্ত করার জন্য আমরা তো সব
পদ্ধতিগুলো জানে, আর উনি নিজে যেহেতু মাল্টিনেশনাল কোম্পানিতে ছিলেন উনি ব্যাপারটা আরও ভালো করে বোঝেন যে আসলে এই জায়গাগুলোতে আমার কোন কোন কারণে আসে না, সেগুলো পলিসি সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে যদি আনা হয়, একসাথে যদি ধরেন এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বিসেক কাজ করে একটা কোঅর্ডিনেটেড ভাবে, এবং মানুষ কিন্তু এখন কাজ দেখতে চায়, মানুষ কিন্তু আর শুনতে চায় না পুঁজিবাজারে এই সমস্যা, ভালো কোম্পানি আনতে হবে, এটা সে 20 বছর ধরে শুনতেছি ভালো কোম্পানি নাই আনতে হবে, বাট আনার পথে বাধাটা কোথায়? সেই বাধাটাকেই কিন্তু আমাদের ধারণা ছিল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে তাদেরকে প্রতিকার করবে, বাট ওই জায়গাটায় না যে এখনও কিন্তু বক্তব্য নির্ভরই যে আমরা এটা করব, আসতে হবে, করতে হবে, বাট এগুলো যদি আরও দীর্ঘদিন চলে তখন কিন্তু আবার এদের প্রতি মানুষ একটা অনাস্থা চলে আসবে যে না, আমরা তো একটা আশা করেছিলাম যে হয়তো আপনি দায়িত্ব নিয়েছেন, একটু কাজ করব, তারপরে আমরা দেখবো আপনার স্টেপগুলো কেমন হয়, কতটুকু বাজার সহায়ক হয়, গভর্নমেন্টের কাছে কতটুকু সাপোর্ট পাওয়া যায়। যদিও এবার পুঁজিবাজারে আমাদের যদি বলি যে মানে আমাদের যে বাজেট এসছে তাতে বেশ কিছু মানে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, এতদিন শুধু কথাগুলো বলা হতো, এখন অনেক কিছু সুবিধা দেওয়া হয়েছে, বাট সুবিধা যাই থাক এবং অন্যান্য জায়গাগুলোতে যে শর্টেজটা আছে, বাজারে যেই বাজারে আপনি বায়ার সেলারকে নিয়ে আসবেন সেই বাজারে কিন্তু 400টা স্টকের মধ্যে দেখা গেছে যে প্রায় মানে 150-র উপরে হচ্ছে জেড ক্যাটাগরি অ্যান্ড আবার হচ্ছে বন্ধ কোম্পানি। তাহলে যেই কোম্পানি মাত্র 136টা কোম্পানি হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে আছে, তাহলে 136টা কোম্পানির মধ্যেও কিন্তু আপনি যদি আবার ফিল্টারিং করেন সবগুলোর মধ্যে দেখবেন ডিভিডেন্ড পে আউট অত ভালো না। তাহলে এত বড় একটা মার্কেটে যদি এই কটা স্ক্রিপ্ট থাকে, মানে যেহেতু আমাদের ইকুইটি বেস মার্কেট, যদি ভালো বড় বড় স্ক্রিপ্ট আমরা বাজারে নিয়ে আসতে না পারি, তাহলে আমি যত ধরনেরই বিদেশি ফান্ড আনি, যত ধরনের ফান্ড ম্যানেজারের কথা বলি, যত ধরনের মিউচুয়াল ফান্ডের গ্রোথ বলি, আমার যদি ইনস্ট্রুমেন্টই না থাকে কেনার মতো, তাহলে আমি আসলে কী কিনবো? তো সেই জন্য বাজারটাকে ঢেলে সাজাতে হলে নট অনলি ইকুইটি মার্কেট বাট অলসো যে আমাদের বন্ড যে মার্কেটটা আছে, বন্ড মার্কেটটাকেও ভাইব্রেন্ট করতে হবে, কারণ তাহলে সরকারও এখান থেকে অর্থায়ন করতে পারবে। পাশাপাশি কমোডিটি এক্সচেঞ্জ যেটা আছে সেটাকেও আমাদের মানে এক্সপান্ড করতে হবে। তাহলে এই প্রতিটা বিষয় যদি একসাথে কাজ করা হয় তখন বিনিয়োগকারী অল্টারনেট উইন্ডো পাবে, অল্টারনেট স্কোপ পাবে, সে তখন চুজ করতে পারবে আমি কোন জায়গাটায় যাব। আমি এখানে গেলে হয়তো সুপারনোভাল গ্রোথ পাবো, ওখানটা গেলে একটা স্টেবল রিটার্ন পাবো। ইনভেস্টরের সামনে আপনি যখন অপশন আনতে না পারবেন কি করা যায়, তখন কিন্তু নতুন বিনিয়োগ আসবে না। আমাকে প্রথমে আভ্যন্তরীণ বিনিয়োগ আনতে হবে, পরে ফরেনারদের অ্যাট্রাক্ট করতে হবে। এখন আমরা অনেক বড় বড় কথা বলছি, এটার কোনো অ্যাকশন প্ল্যান যখন আমি বাস্তবে দেখছি না, তখন কিন্তু সবই কথার মধ্যে থাকছে, যেটা আগেও ছিল তার আগেও ছিল। তাহলে আমরা কিন্তু আসলে এই জায়গাটায় থাকতে চাই না, আমরা অ্যাকশন প্ল্যান দেখতে চাই। আপনি সমন্বিত পরিকল্পনার কথা বলছিলেন, এর আগে আপনি জেড ক্যাটাগরির কথা বলছিলেন যে বাংলাদেশে তো প্রায় 100-র উপরে প্রতিষ্ঠান রয়েছে যারা জেড ক্যাটাগরিতে রয়েছে। সব প্রতিষ্ঠানের অবস্থা তো আসলে খারাপ সেজন্য না, বিভিন্ন কারণে তারা জেড ক্যাটাগরিতে চলে গেছে। এই জেড ক্যাটাগরিতে যাওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে, সরকারি যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেখানে কি এখন কারেকশন করার সময় এসেছে কিনা? দেখুন, জেড ক্যাটাগরির মধ্যে কিছু অটো কারেক্টেড হয়ে যাবে। যেমন ধরেন ওই যে ডিভিডেন্ড ডিসবার্স করতে না পারলে যে জেড ক্যাটাগরিতে যেত, এখন আমরা রিফর্মের সময় আইন করেছি, আমরা যখন রিফর্মে ছিলাম, যে যখনই যারা অ্যাপ্রুভ করবে ডিভিডেন্ড তার 3 ওয়ার্কিং ডের মধ্যে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে মাস্ট, এবং বোর্ড এজিএমে আসার আগে সবাইকে দেখাইতে হবে এটা সেপারেট অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকাটা রাখা হয়েছে। এটার কারণে কিন্তু বিগত 2 বছর ডিভিডেন্ড পে আউট হয়ে গেছে, বাট আগের যে ব্যাকলগগুলো ছিল, যেটা আপনার যে মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে দেওয়ার কথা ছিল, সেইটা যারা দেয় নাই, ওইসব কারণে কিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে আছে। তাহলে ওই আগের যেগুলো ব্যাকলগ, সেটাকে বিশেষ দ্রুত ব্যবস্থা নেবে যে আপনাদের ডিভিডেন্ড না দেওয়ার কারণে যেহেতু জেডে আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী। তাহলে এইগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ সংস্থা চাইলে এটা পারে, এটা তার ডিসপোজালে। আর কিছু আছে ধরেন 2 বছর ডিভিডেন্ড দেয় না বা বিভিন্ন রকম নন কমপ্লায়েন্ট, সেগুলোকে কিভাবে কমপ্লায়েন্সে আনা যায়, তার বোর্ডটাকে পারফর্ম করতে গেলে যদি দেখা যায় যে এই বোর্ড আছে পারফর্ম করতে পারছে না বা পলাতক আছে, তাহলে বোর্ড রিস্ট্রাকচার করে বেসিক থেকে নতুন বোর্ড দিয়ে দেখ। কারণ আপনাকে একটা বোর্ড দিতে হবে, যদি কোনো পলিসি সাপোর্ট লাগে, যে সাপোর্টের মাধ্যমে হয়তো তারা চাইলে এই কোম্পানিটাকে একটা ভালো ফাংশনাল অবস্থায় নিয়ে আসতে পারবে, তাহলে ওই ধরনের ব্যাপার করুক। যেগুলো করলে আসলে কাজ হবে সেই জায়গায় কিন্তু এখনও হাত দেওয়া হচ্ছে না, শুধু মানে ব্রডার পার্সপেক্টিভে অনেক বড় বড় কথা হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা প্রত্যাশা করছি সামনের দিনগুলোতে হয়তো প্রত্যাশা অনুযায়ী কাজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশে পুঁজিবাজার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আল আমিন।